তাহলে কোল্ড্রিজের যে কুবলা খাঁ তোমরা অলরেডি তো এটা পড়েছো। আজকে আমি টেক্সচুয়াল যে ডিসকাশনের দিকে যাব। তা শুরুতে একটু কোল্ড্রিজ সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। তোমরা সবাই নিশ্চয়ই জানো, তবুও একটু বলে নিই আর কি। কারণ কোল্ড্রিজের যে পার্টিকুলারলি এই পোয়েমটা একটু বুঝতে গেলে কিছু জায়গায় আমাদের সমস্যা হয়, এই কারণে যে মানে হাইলি ইমাজিনেটিভ পোয়েম তো, যার ফলে অনেক ক্ষেত্রে আমাদের মনে হয় যে যখন পোয়েমটা পড়ি যে যেন একটা লাইনের সঙ্গে একটা লাইনের খুব একটা যেন খুব একটা যে একটু সিকোয়েন্সিয়াল মনে যেন যে কোথাও একটা যে সমস্যা রয়েছে, যে আহ, মেলানো যায় না, যে কথাগুলো একটার সঙ্গে আরেকটার যে মিলগুলো খুঁজে পাওয়া যায় না। যেভাবে আমরা সাধারণত একটা জিনিসকে বোঝার চেষ্টা করি, সেভাবে সেই র্যাশনাল ওয়েতে বা লজিক্যাল ওয়েতে যেভাবে আমরা একটা জিনিসকে বোঝার চেষ্টা করি, সেই ভাবনাটা এখানে ভীষণ রকম ভাবে মানে ফ্রাস্ট্রেটেড হয়। তো যার ফলে এই পোয়েমটার ক্ষেত্রে মানে বিশেষভাবে মানে এটা সেই ধরনের একটি পোয়েম, যে পোয়েমটাকে তুমি খুব একটা যে শুরু থেকে যে পোয়েমটাকে পড়ে যে আমি পুরোটা বুঝে গেছি বা প্রত্যেকটা লাইনকে আমি এক্সপ্লেন করতে পারছি, এই ধরনের যে স্যাটিসফ্যাকশনটা তোমার কখনোই আসবে না। এখানে কিন্তু এই পোয়েমটার ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে, বা অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় যে এই পোয়েমটা একটা মানে যে একটা আইডিয়াল পোয়েমের যে রূপ যেমন হওয়া উচিত মানে হতে পারে আর কি, তার একটা এক্সাম্পল হচ্ছে এই পোয়েমটি। কারণ পোয়েম বলতে আমরা সাধারণত বুঝি যে সে এমন একটা যে কিছু বা এমন একটা এক্সপিরিয়েন্স যেটাকে তুমি যে যে পুরোপুরি ভাবে মানে এক্সপ্লেন করতে পারবে না। কারণ এখানেই তো পোয়েটিক যে কোয়ালিটিটা তো সেই জায়গায় রয়েছে। কারণ এটা হচ্ছে এক এক ধরনের যে একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স, যেটাকে ফুললি যে এক্সপ্লেন করা যায় না, এবং এই পোয়েমটার ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা রয়েছে। এবং সেই জন্যই এই পোয়েমটি পড়তে গিয়ে আমাদের অনেক জায়গায় মানে একটু সমস্যা হয় আর কি, যে আদৌ বুঝতে পারলাম কিনা পোয়েমটা, এই এই ভাবনাটা থেকে যায়। তো সেই জন্য মানে কোলরিচের যে পোয়েটিক আইডিয়াসটা অ্যাকচুয়ালি কি ছিল সেটা আমাদের একটু বোঝার দরকার আছে। যদিও রোমান্টিক পোয়েট্রি আমরা সবাই পড়েছি এবং রোমান্টিক পোয়েট্রির যে আইডিয়াস সেগুলো আমরা সবই জানি, তবু পার্টিকুলারলি কোলরিচের ধারণা সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার আর কি, যে what was Coleridge's actual idea about poetry or his idea about imagination। কারণ আমরা জানি যে ইমাজিনেশন খুব ইম্পর্টেন্ট একটা দিক রোমান্টিক পোয়েট্রি। যদিও ইমাজিনেশন যেটাকে আমরা কল্পনা বলে জানি, এবং সেটাকে আমরা সাধারণত খুব জেনারেলাইজড হইতে দেখি যে যে কোনো কিছুকেই আমরা কল্পনা ভেবে থাকি আর কি। কিন্তু রোমান্টিক পোয়েট্রিতে এবং বিশেষভাবে কোলরিজ যে ইমাজিনেশনকে যেভাবে দেখছেন, সেই জায়গাটা আমাদের একটু বোঝার দরকার আছে, যে আমরা সাধারণত ইমাজিনেশন বলতে কি বুঝি, আর রোমান্টিক পোয়েট্রিতে ইমাজিনেশন অ্যাকচুয়ালি কি, এবং পার্টিকুলারলি কোলরিজ কিভাবে দেখছেন ইমাজিনেশনকে, সেই জায়গাটা আমাদের একটু বোঝার দরকার আছে। কারণ সেটা না জানলে আমাদের মানে এই পার্টিকুলারলি এই পোয়েমটা পড়তে একটু অসুবিধে হতে পারে। হ্যাঁ, তা যাই হোক, তা ইমাজিনেশনকে আমরা দেখবো যে কোলরিজ কি করছেন, যে মানে উনি কিন্তু শুরুতেই ইমাজিনেশনকে দুটো ভাগে ভাগ করছেন। এটা তো আমরা সবাই জানি যে তিনি কি বলছেন, যে একটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশন। এবার কথা হচ্ছে যে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, এটা আমাদের একটু বুঝতে সমস্যা হয়। খুব সহজভাবে বলতে গেলে যে প্রাইমারি ইমাজিনেশনটা কি, যেটা হচ্ছে যে যেটা খুব কমন, যেটা আমাদের সবার মধ্যেই থাকে, এটা হচ্ছে যে the power of perception। পাওয়ার অফ পারসেপশন বলতে মানে যে কোনো কিছু যখন আমরা দেখছি মানে এক্সপিরিয়েন্স করছি, তখন মানে ইমোশনালি যখন আমরা কোনো একটা কিছুকে এক্সপিরিয়েন্স করছি, তখন কি হচ্ছে যে আমাদের মধ্যে যে পারসেপশনটা হচ্ছে মানে সেই বস্তুটা সম্পর্কে আমাদের যে ধারণাটা হচ্ছে, খুব জেনারেল যে পারসেপশনটা হচ্ছে, সেটাই হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন। যেমন কি হতে পারে যে যে কোনো মানে আমরা যদি কোনো একটা ন্যাচারাল সাইটে যদি আমরা ঘুরতে যাই, তাহলে কি হয় যে সাধারণত আমরা যা কিছু দেখি আর কি, যেগুলো আমাদের ভালো লাগে এবং সেগুলোকে আমরা দেখে আমাদের যে ভালো লাগা সেটাকে পারসিভ করা, যে তার যে বিউটি সেটাকে পারসিভ করা, এটাও কিন্তু এক ধরনের ইমাজিনেশন। যখন আমরা একটা ফুলকে দেখি, একটা ঝর্ণাকে দেখি, তখন আমরা দেখে বলি যে কি সুন্দর, কি ভালো লাগছে, এবং সেটা দেখে আমরা অনেক কিছু বলতে থাকি, অনেক কিছু ভাবতে থাকি। তাই এই যে ভাবনাটা, যে কোনো
কোনো কিছুর সৌন্দর্যকে বোঝার বা তার যে গুরুত্বটাকে বোঝার এবং সেটা থেকে আনন্দ নেওয়ার যে যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা হচ্ছে যে পাওয়ার অফ পারসেপশন। হুম তাই এটাকে তিনি বলছেন যে এটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন। ঠিক আছে, মানে যে কোনো অবজেক্টসকে আমরা যখন দেখছি এবং সেটাকে যখন আমরা আমাদের সেন্স পারসেপশন দিয়ে যখন তাকে বোঝার চেষ্টা করছি, হুম আহ, যে তার যে টাচ বা যে কোনো ফিলিং আর কি, যে সেটা মানে অডিও বা ভিজুয়াল ফিলিং বা সেটা হচ্ছে যে ট্যাকটাইল ফিলিং, যে কোনো ধরনের যে ফিলিং যেগুলো কোনো অবজেক্টস এর মধ্যে দিয়ে আমরা যেটাকে এক্সপিরিয়েন্স করি, সেই ধরনের যে পারসেপশন এবং সেটা থেকে যে ভালো লাগা, সেটা এক ধরনের যে ইমাজিনেশন, যেটাকে বলছে পাওয়ার অফ পারসেপশন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে এই ইমাজিনেশন আমাদের কি করে, যে যে কোনো একটা বস্তুকে বুঝতে আমাদের সাহায্য করে, মানে থ্রু আওয়ার যে সেন্স পারসেপশন, এবং সেটা দিয়ে আমরা সেই বস্তুটাকে বোঝার চেষ্টা করি। যে একটা ফুল দেখে যে যে কি সুন্দর গন্ধ, কি সুন্দর যে দেখতে, এগুলোকে যখন আমরা মানে এই যে সেন্স পারসেপশন দিয়ে তাকে বোঝার চেষ্টা করছি, এবং তাই দিয়ে সেই বস্তুটা সম্পর্কে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে এটাকেই কোলরিজ বারবার বলার চেষ্টা করছেন, এটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন। ঠিক আছে, এবং এটা কিন্তু যে খুব কমন, এটা আমাদের সবার মধ্যেই থাকে কম বেশি, যার ফলে এটাকে কিন্তু রোমান্টিক ইমাজিনেশনের সঙ্গে মেলালে চলবে না। এই ধরনের যে পারসেপশন আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু তার মানে এই নয় যে আমি ভীষণ রকম ভাবে যে রোমান্টিক যে পোয়েটস তাদের মতন ভাবে করে ভাবতে পারি, তা কিন্তু নয় অ্যাকচুয়ালি। এই ভাবনাটার সঙ্গে ওই ভাবনার একটা বিরাট পার্থক্য রয়ে গেছে। ঠিক আছে, যার ফলে এই যে পারসেপশন, এই পারসেপশনটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে ইনভলান্টারি অ্যাক্ট। ইনভলান্টারি মানে হচ্ছে যে এটা যে খুব কনসাস অ্যাক্ট তা কিন্তু নয়। রোমান্টিক পোয়েটসদের ক্ষেত্রে ইমাজিনেশন একটা ভীষণ কনসাস অ্যাক্ট। বোঝা গেল? মানে এটা যে শুধুমাত্র মানে তোমার আমার যে ফিলিং সেরকম নয়, যে কোনো কিছু দেখলে আমাদের যে একটা ভালো লাগা ব্যাপারটা তৈরি হয়, সেটা কিন্তু ইনভলান্টারি অ্যাক্ট। মানে এটা সবার ক্ষেত্রেই হবে, আমারও হবে, আরেকজন যে দেখবে সেও সেও বলবে যে কি সুন্দর। একটা ঝর্ণা দেখে আমিও যা বলবো, আরো 5টা লোক দেখেও সবাই একই রকম অনুভূতি হবে। তাই এটা হচ্ছে যে সেখানে বলা হচ্ছে এটা ইনভলান্টারি অ্যাক্ট। ঠিক আছে, কিন্তু রোমান্টিক পোয়েটসের ক্ষেত্রে যেটা হয় সেটা খুব কনসাস অ্যাক্ট, তাদের কাছে ইমাজিনেশনটা খুব কনসাস অ্যাক্ট। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, এটা আমাদের বুঝতে হবে যে একটা ইনভলান্টারি অ্যাক্ট আর একটা হচ্ছে কনসাস অ্যাক্ট। ঠিক আছে, এই হলো। তাহলে সেকেন্ডারি ইমাজিনেশন বলতে কোলরিজ তাহলে কি বলছেন, যে যেটা বললাম যে কনসাস অ্যাক্ট বা কনসাস ইউজ অফ দ্য ইমাজিনেটিভ পাওয়ার। ঠিক আছে, তাহলে যখন আমি একটি ফুলকে দেখছি, আমার ভালো লাগছে দেখে, বললাম কি সুন্দর, কি সুন্দর রং, কি সুন্দর গন্ধ, তাহলে এটা হলো এক ধরনের পারসেপশন, যেটাকে তিনি বলছেন প্রাইমারি ইমাজিনেশন। কিন্তু সেই ফুলটিকে দেখার পর এবং যদি আমার মনের যে বিভিন্ন ধরনের যে অনুভূতি, সেটা পূর্বের অনুভূতি, পূর্বের এক্সপিরিয়েন্স, এবং আমি আরো যে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো যেগুলো আমি দেখছি, আরো নানান ধরনের যে অবজেক্টসগুলোকে আমি দেখছি, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, যেগুলো আপাতভাবে আমার মনে হতে, অনেকের মনে হতে পারে যে একটার সঙ্গে আরেকটার খুব একটা কানেকশন নেই, এগুলো সবই যে সেপারেট এন্টিটিস। কিন্তু যদি দেখা যায় যে সেই ফুলটিকে দেখার পর এই নানান ধরনের যে এক্সপিরিয়েন্স, যেগুলো আমার আগের হতে পারে, বর্তমানের হতে পারে, ভবিষ্যতের হতে পারে, সেইগুলোকে যদি এই বিভিন্ন যে এন্টিটিস গুলোকে যদি আমি সেই ফুলের ভালো লাগার সঙ্গে এক করতে পারি, দিয়ে আমি সম্পূর্ণ নতুন একটা একেবারে ভিন্ন ধরনের একটা একেবারে নতুন একটা যদি আমি একটা ট্রুথ বা একটা নিউ কাইন্ড অফ এক্সপিরিয়েন্সকে যদি আমি ডিসকভার করতে পারি, তাহলে সেটা হলো গিয়ে সেকেন্ডারি ইমাজিনেশন। এটা একটা কঠিন কাজ, যেটা আমাদের সাধারণ মানুষের কাজ নয়। সেই কারণে বলা হচ্ছে এটা একটা কনসাস ইউজ অফ দ্য ইমাজিনেটিভ পাওয়ার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে তিনি যে কথাটি বলছেন যে সেকেন্ডারি ইমাজিনেশনের মধ্যে শুধুমাত্র যে পারসেপশন, মানে
সেন্সরি পারসেপশন থাকে তা নয়। এই সেন্সরি পারসেপশনের সঙ্গে যুক্ত হয় ইন্টেলেক্ট। এই কথাটা কিন্তু ভীষণ রকম ভাবে আমাদের বোঝার দরকার আছে যে ইমাজিনেশনের সঙ্গে তিনি ইন্টেলেক্টকে যে জুড়ে দিচ্ছে, যেটা আমাদের যেটা সাধারণত ধারণা যে ইন্টেলেক্ট আর হচ্ছে যে ইমাজিনেশন দুটো একেবারেই মানে কন্ট্রাডিক্টরি, একটার সঙ্গে আরেকটা মেলে না। কিন্তু এখানে কিন্তু কোলরিজ যে কথাটি বলছেন সেটা মানে কোলরিজের সময় আমরা যেটা জানি যে তার আগের যে নিওক্লাসিক্যাল পিরিয়ডে সেখানে র্যাশনালিটিকে বেশি গুরুত্ব দেওয়া হতো, ইমোশনকে গুরুত্ব দেওয়া হতো না, একেবারেই সেটাকে ম্যাডনেস মনে করা হতো। এবং কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের মাধ্যমে আমরা যেটা দেখছি যে যেখানে যে র্যাশনালিটিকে সম্পূর্ণ রকমভাবে তারা রিজেক্ট করে ইমাজিনেশনকে নিয়ে আসছেন। কিন্তু এই ইমাজিনেশনের সঙ্গে তারা একই সঙ্গে আবার জুড়ে দিচ্ছেন ইন্টালেক্টকে। তারা এই কথাটা যেটা বলতে চাইছেন মানে বিশেষ করে কোলরিজ, যে ইমাজিনেশন কিন্তু শুধুমাত্র যে এরকম নয় যে একেবারে অবাস্তব কিছু ভাবনা, অবাস্তব কল্পনা। অবাস্তব কল্পনাটাকে আরেকটি নামে আমরা বলতে পারি, যেটাকে আমরা ফ্যান্সি বলে থাকি। হ্যাঁ, সেই ফ্যান্সির জায়গাটা আমি পরে আসছি। যার ফলে এখানে আমরা দেখব যে কোলরিজ কিন্তু সেন্সরি পারসেপশনের সঙ্গে ইন্টেলেক্ট এবং ইমোশন, ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে সেন্সরি যে পারসেপশন, ইন্টেলেক্ট, ইমোশন অ্যান্ড উইল, উইল, ঠিক আছে, এই কটাকে এক করছেন এবং তিনি বলছেন এই সব কিছুর একটা সমষ্টিগত এক্সপিরিয়েন্সটাই হচ্ছে কিন্তু সেকেন্ডারি ইমাজিনেশন। তারপরে সেকেন্ডারি ইমাজিনেশনটা খুব সহজ যে ভাবনা নয় কিন্তু, এবং এটা কিন্তু মানে অনেকটা প্র্যাকটিসের মাধ্যমে এই এই ধরনের এক্সপিরিয়েন্সে পৌঁছানো যেতে পারে, যেটা রোমান্টিক পোয়েটসরা বলছে। এবার সেটা কতটা সত্য কি মিথ্যে সেটা তাদের সাবজেক্টিভ একটা ফিলিং হতে পারে, তার সঙ্গে আমার একাত্ম মনে নাও হতে পারে, মনে হতে পারে যে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ভাবনা, এটা তারা ভাবছে না আদৌ সেটা কতটা সত্যি কি মিথ্যে, এগুলো নিয়ে অনেক বিতর্ক হতে পারে। কিন্তু তারা এইভাবে বোঝার চেষ্টা করছেন বা এইভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছেন। ঠিক আছে, তাহলে যেটা আমরা বুঝলাম যে প্রাইমারি ইমাজিনেশনের মধ্যে সেই যে পারসেপশন শুধু রয়েছে, কিন্তু সেকেন্ডারি ইমাজিনেশন কি করছে এই সব ধরনের এক্সপিরিয়েন্সকে কিন্তু এক করছে। ঠিক আছে, তাহলে সেই জন্য বলা হচ্ছে যে সেকেন্ডারি ইমাজিনেশন হচ্ছে একটা কনশাস অ্যাক্ট। ঠিক আছে, কনশাস ইউজ অফ ইমাজিনেটিভ পাওয়ার। ঠিক আছে, এবার কোলরিজ তার যে নিজস্ব যে কথায় তিনি যে কথাটা বলছেন যে সেকেন্ডারি ইমাজিনেশনে কি করছে যে ইট ডিসলভস, ডিফিউজেস ইন অর্ডার টু রিক্রিয়েট। তাহলে কি হচ্ছে, রিক্রিয়েট কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে সেকেন্ডারি ইমাজিনেশন কি করে, রিক্রিয়েট করে। অর্থাৎ আমি যা কিছু দেখছি, এই ন্যাচারাল থিংস, অবজেক্ট যা কিছু দেখছি, এগুলোকে যখন আমি দেখছি তখন আমার যে ইমোশনাল এক্সপিরিয়েন্স, একই সঙ্গে আমার যে ইন্টেলেকচুয়াল যে থিঙ্কিং এবং তারই সঙ্গে কি হচ্ছে পারসেপশন, এই সব কিছু মিলে কি হচ্ছে যে ইট রিক্রিয়েট সামথিং হুইচ ইজ কমপ্লিটলি নিউ, একেবারে সম্পূর্ণ আলাদা একটা নতুন ধরনের একটা যে ডিসকভারি, যেটার সঙ্গে সাধারণ যে অভিজ্ঞতার কোনো মিল নেই, একেবারে নতুন ধরনের। তা সেই ধরনের যে ট্রুথকে যে আবিষ্কার করা, এটাকে রিক্রিয়েশন বলা হচ্ছে। রিক্রিয়েশন বলতে সেই রিক্রিয়েশন মানে বিনোদন নয়, রিক্রিয়েশন মানে একেবারে সম্পূর্ণ নতুন কিছু যে আবিষ্কার। ঠিক আছে, যার ফলে কি করছে যে ইট রিডিউসেস অল ইনটু আ সলিউশন সুইট। ঠিক আছে, যে মানে শেষে কি হয় যে মনে হয় যেন এই যা কিছু এই ডিসপ্যারেটরি এলিমেন্টস ইন আওয়ার যে কমন লাইফ, এই সব কিছু যেন এক হয়ে গিয়ে একেবারে একটা সলিউশন সুইট তৈরি হয়। বুঝা গেল? যে ওর সাথে ড্যাফোডিলস আমরা যেটা দেখছি আর কি, তিনি যখন ড্যাফোডিলসকে দেখছেন তখন তো সেটা আমাদের মতন খুব একটা অর্ডিনারি পারসেপশন নয়, যে শুরুর দিকে সেটা অর্ডিনারি পারসেপশন হলেও কিন্তু পরে সেটা কিন্তু একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইমাজিনেটিভ এক্সপিরিয়েন্সে পৌঁছে যাচ্ছে। কারণ তিনি তার ভেতরে যে যন্ত্রণা, তার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, তার সঙ্গে যে শহুরে সভ্যতা, তার সঙ্গে নেচার, এই সব কিছুকে জুড়ে দিয়ে তিনি কি করছেন যে একটা একেবারে ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স তিনি
যেটা দেখাচ্ছেন যে থ্রু হিজ পাওয়ার অফ ইমাজিনেশন, যেখানে তার সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাচ্ছে যখন তিনি রিকালেক্ট করছেন সেই ফুলগুলোর কথা কথা মনে করছেন। তাহলে এই যে ব্যাপারটা যেটা ঘটছে, এটাকেই কিন্তু যদিও ওয়ার্ডসওয়ার্থ সেকেন্ডারি ইমাজিনেশন বলে আলাদা কোনো কিছুকে তিনি মেনশন করেননি, কিন্তু কোলরিজের ভাবনা দিয়ে যদি আমরা বলি তাহলে সেখানে গিয়ে কিন্তু যে সেকেন্ডারি ইমাজিনেশনের যে কাজ সেটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে রোমান্টিক পোয়েট্রির মধ্যে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে যেটা আমাদের ইন্টারনাল যে এক্সপিরিয়েন্স, মানে এক্সটার্নাল এক্সপিরিয়েন্স যা কিছু আমরা দেখছি তার সঙ্গে ইন্টারনাল যে এক্সপিরিয়েন্স সে দুটো এক হচ্ছে। মানে এখানে বলা হচ্ছে যে পারসেপশন হচ্ছে এক ধরনের, যে বলা যেতে পারে যে মানে এখানে তিনি ডিফারেন্সটা দেখাচ্ছেন একটা মিক্সচারের সঙ্গে কম্বিনেশন। ঠিক আছে, কম্বিনেশনের মধ্যে কি হয় যে সমস্ত এলিমেন্টস গুলো মানে মিলে একটা নতুন কম্পোনেন্ট তৈরি হয়, কিন্তু মিক্সচারের মধ্যে প্রত্যেকটা এন্টিটি আলাদা থাকে। ঠিক আছে, তা এটাই হচ্ছে পার্থক্য আর কি, যে আমরা মেলাতে পারি না। আমরা অনেক কিছু দেখি, সবকিছু আমাদের ভালো লাগে, কিন্তু এই সবকিছুকে জুড়ে দিয়ে একটা নতুন কিছুকে আমরা যে ডিসকভার করতে পারি না। ঠিক আছে, এখানেই হচ্ছে ডিফারেন্সটা। ঠিক আছে, এবং সেখানেই হচ্ছে যে রোমান্টিক যে ইমাজিনেশন বা সেকেন্ডারি ইমাজিনেশন, সেটা তাহলে কি হয়ে যাচ্ছে, মানে কাইন্ড অফ যে মানে ইউনিফাইং যে পাওয়ার, ইউনিফাইং এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইউনিফাইং মানে সবকিছুকে সে এক করে দেয়। হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে এসএম প্লাস্টিক পাওয়ার। ইট ইউনিফাইজ অল দ্য ফ্যাকাল্টিস। ঠিক আছে, যে যা কিছু সে দেখছে সবকিছুকে সে এক করে দিচ্ছে। ঠিক আছে, যেটা আমরা যে ওই সহজ যে গানগুলো রবীন্দ্রনাথ, তার মধ্যে আমরা যে দেখছি যে রবীন্দ্রনাথ যা কিছু দেখছেন আর কি আমাদের প্রকৃতির মধ্যে, আমাদের জীবনের মধ্যে যা কিছুকে দেখছেন, যে হাসি কান্না, হীরা পান্না, দোলে ভালে, নাচে জন্ম, নাচে মৃত্যু, তালে তালে, এই যে তিনি সবকিছু দেখছেন এই জগতে যা কিছু ঘটছে, এবং এই সবকিছু দেখার পরে তার যে ডিসকভারি সেটা হচ্ছে যে এই সবকিছুর মধ্যে একটা ছন্দ কাজ করছে, এবং সেই ছন্দটা কিন্তু আমার হৃদয়েও কাজ করছে। এই যে ডিসকভারিটা, হ্যাঁ, যে এই ডিসকভারিটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে রোমান্টিক ইমাজিনেশন আমাদেরকে সেই ধরনের এক্সপিরিয়েন্সে নিয়ে যেতে পারে যেটা আমাদের সাধারণ এক্সপিরিয়েন্সের মধ্যে নেই। বুঝে গেল, আমরা সবকিছুকে দেখছি কিন্তু ওই সবকিছুকে একটা সূত্রে বাঁধতে পারছি না। এই বাঁধতে পারার এই ক্ষমতাটাই হচ্ছে যে যে রোমান্টিক ইমাজিনেশনের ধারণা অনুযায়ী এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশন। এবং এটাকে বলা হচ্ছে যে এমন একটি পাওয়ার, যে পাওয়ারের মাধ্যমে যে ইউ ক্যান রিক্রিয়েট সামথিং হুইচ কুড বি এক্সট্রাঅর্ডিনারি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এমন একটা কিছু তুমি সৃষ্টি করতে পারো যেটাকে কোলরিজ মনে করছেন একটা অসম্ভব ক্ষমতা, যে ক্ষমতার মাধ্যমে তুমি যে এমন কিছু সৃষ্টি করতে পারো যেটা একটা মানে অসাধারণ কিছু, যেটা হয়তো মানে অর্ডিনারি এক্সপিরিয়েন্সে কখনোই সেটা হতে পারে না। তাই সেই ধরনের একটা এক্সপিরিয়েন্স যেটা একেবারে এক্সট্রা অর্ডিনারি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, একেবারে তুমি এমন কিছু একটা সৃষ্টি করবে তোমার সেই কল্পনা দিয়ে, যে কল্পনা যেটা একটা একটা ম্যাজিক্যাল একটা কিছু, একটা অসম্ভব একটা কিছু। তাই এই যে ভাবনাটা, এই ভাবনাটা অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে একটা এর মধ্যে যে একটা চালাকি আছে আর কি, সে বলছে কিন্তু আদৌ সেরকম কিছু হয় না। যে ভাবনাটার মধ্যে আহ, কিছু একটা যে মানে চালাকি রয়ে গেছে আর কি, যে আদৌ সেরকম কিছু হয় কিনা। কিন্তু যেটা আমরা কুবলা খাতে দেখবো যে পোল্ট্রি সেরকমই একটা কিছু করার চেষ্টা করছে, যে কল্পনা দিয়ে, সেই ধরনের কল্পনা, যে কল্পনার কথা তিনি বলছেন সেই কল্পনা দিয়ে এমন একটা কিছু তিনি করতে পারেন, মানে তিনি কি হতে পারেন, একটা ম্যাজিশিয়ানের মতন হয়ে যান তখন তিনি, তিনি যা চাইবেন তখন তাই হবে। এই যে ব্যাপারটা আর কি, যে আহ, এটা হয়তো মানে শুনতে দারুণ খুব থ্রিলিং মনে হয় অনেক আমাদের কাছে, কিন্তু এটা নিয়ে আবার বিতর্ক হতে পারে, কেউ মনে করতে পারে যে আদৌ সেরকম কিছু হয় না। তা যাই হোক, আহ, সেটা সেটা বিতর্কের বিষয়। সেভাবে ভাবলে আমরা তো কবিতার মধ্যে যে আনন্দ সেটা পাবো না। এবার সেই আনন্দটা আদৌ কতটা ঠিকঠাক আনন্দ সেটা নিয়েও বিতর্ক হতে পারে আর কি। যে যে আমি যা দেখেছি, আমি যা বুঝেছি, সেটা একটা
সেটাই একমাত্র দারুণ জিনিস আর কি, যে আর অন্যের ভাবনা সেটা ঠিক নয়। তাই এরকম ভাবে দেখা যেতে পারে যে রোমান্টিকরা সবসময় এরকম ভেবে থাকে যে আমি যা কিছু দেখছি, যা কিছু বুঝছি, এটাই একমাত্র এক্সট্রাঅর্ডিনারি জিনিস, তার বাইরে আর কিছু হয় না আর কি। আহ, সেইভাবে দেখলেও সেটা আবার বিতর্কের জায়গায় আসে। ঠিক আছে? তাহলে এই হলো ব্যাপার। আর ফ্যান্সিটা খুব সহজ বিষয়। ফ্যান্সি যেটা হচ্ছে যে মানে মানে একটা অবাস্তব কল্পনা, যেগুলো খুব সুন্দর সুন্দর কল্পনা, যেগুলো আমাদের ভাবতে ভালো লাগে। যে আহ, যে ডানা মেলে উড়ে গেলাম, এরকম আর কি। যে ওই, আহ, হ্যারি পটারের যে গল্পের মধ্যে যেগুলো আমরা দেখি, বাচ্চাদের স্টোরির মধ্যে যেগুলো আমরা দেখি, ঠিক আছে, বা একটা শিশু যেভাবে কল্পনা করে, হ্যাঁ, বা রবীন্দ্রনাথের বীর পুরুষে সে যেভাবে ভাবছে, তাই এগুলো এক ধরনের ফ্যান্সি, মানে যেটার সঙ্গে খুব একটা যে রেশনাল থিঙ্কিং এর সঙ্গে মেলে না আর কি। এবং এটা খুব সাধারণ এক ধরনের যে কল্পনা, আহ, যেটা কিন্তু ইমাজিনেশন নয়। হুম? মানে মানে সেই অর্থে ইমাজিনেশন নয়, মানে যেটা রোমান্টিক পোয়েট্রিরা বলছে আর কি। ঠিক আছে? তাহলে এই ৩ রকম ব্যাপার আমরা দেখলাম। প্রাইমারি ইমাজিনেশন, যেটা শুধুমাত্র পারসেপশন, ভালো লাগার একটা ব্যাপার। ঠিক আছে? সেকেন্ডারি ইমাজিনেশন তো আমরা বুঝলাম যে সেটা একটা অসাধারণ একটা অভিজ্ঞতা। আর ফ্যান্সি তো এটা আমাদের সবার মধ্যেই আছে। আমরা সবাই নানান ধরনের অবাস্তব কল্পনা করতে ভালোবাসি, সুন্দর সুন্দর কল্পনা করতে ভালোবাসি, যেটার সঙ্গে বাস্তবে আমাদের মেলে না বলেই আমরা ওরকম একটা কল্পনার জগৎ তৈরি করি নিজেদের স্বার্থে। সেটা হচ্ছে ফ্যান্সি। এই হচ্ছে ব্যাপার। আমি একটু শুরুতে এই বিষয়গুলো বলে দিলাম, তার কারণ হচ্ছে যে আমাদের মানে কোল্ডরিচ পড়তে গিয়ে একটু হেল্প হতে পারে আর কি পোয়েমটা বুঝতে গিয়ে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মেইন পোয়েমটাতে। কুবলা খা, তা কুবলা খান নয় কিন্তু, হ্যাঁ, এই মানে প্রনাউন্সিয়েশনটা একটু খেয়াল রাখবে। সেটা হচ্ছে কুবলা খা। তা এখানে যে এই পোয়েমটা আমরা যেটা পড়বো, এই পোয়েমটাকে তোমরা হয়তো জানো যে এটাকে কি বলা হয়, যে এটা মানে ফ্র্যাগমেন্টারি পোয়েম, যে অসম্পূর্ণ কবিতা বলা হয়। কেন সেটা বলা হয়, সেটার পেছনে যে গল্পটা সেটাও আমাদের সবারই জানা আর কি। আহ, যেটা হচ্ছে যে কোলরিজ এই পোয়েমটি লেখার আগে আহ, একটা বই তিনি মানে পড়ছিলেন, যে বইটার নাম হচ্ছে পার্কাসেস পিলগ্রিমেজ। হ্যাঁ, তা এটা কোন সময়, সেটা হচ্ছে 1797, 1797, মানে রোমান্টিক মুভমেন্টের ঠিক আগে আগে, সেই সময়। তো বলা হয় যে ওই তিনি যখন এই পোয়েমটি পড়ছিলেন আর কি, তখন ওই সরি এই পার্কাসেস যে পিলগ্রিমেজ এই বইটি যখন পড়ছিলেন, তখন পড়তে পড়তে তিনি ঘুমিয়ে যান, এবং তখন কি হয় যে সেই ভাবনাগুলো তার স্বপ্নের মধ্যে আসতে শুরু করে। ঠিক আছে? তা এবং এই পোয়েমটা হচ্ছে সেই এক্সপিরিয়েন্স, সেই ড্রিম এক্সপিরিয়েন্স। ঠিক আছে? তা যদিও পোয়েমটা আমরা দেখছি যে অনেক আগে লেখা, মানে লেখা হয়েছিল, কিন্তু এটা পাবলিশড হয়েছে হচ্ছে 1816-এ। ঠিক আছে? কিন্তু পোয়েমটা যেটা বললাম যে সেটা হচ্ছে ইনকমপ্লিট, কারণ হি কুড নট রিকালেক্ট দ্য হোল পোয়েম। যখন তিনি মানে লিখতে বসেন, তখন পুরো পোয়েমটা লিখতে তিনি পারেন, যার ফলে এটা ফ্র্যাগমেন্টারি পোয়েম হিসেবে কনসিডার্ড হয়। এবং পরে পোয়েমটি কি হয় যে লর্ড বাইরনের যে ইচ্ছেতে এটাকে পাবলিশ করা হয় 1860। ঠিক আছে? তা যাই হোক, তাহলে পোয়েমটার মধ্যে যে আমরা যেটা দেখছি, একদিকে যেমন পোয়েমটাকে বলা হচ্ছে যে এটা ইনকমপ্লিট, কারণ কোলরিজ নিজেই বলছেন, এবং মানে আনফিনিশড। এবং তারই সঙ্গে কিন্তু আবার পোয়েমটাকে, যেটা আমি শুরুতে বলছিলাম, যে ভীষণ ডিসজয়েন্টেড মনে হয়। ঠিক আছে? যেটা ফার্স্ট ইমপ্রেশন এরকম মনে হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। এটা আমাদের মনে হতে পারে যে মানে দেয়ার ইজ এনি কানেকশন বিটুইন ডিফারেন্ট পার্টস অফ দ্য পোয়েম। হুম, তাই এই সমস্যাটা কিন্তু পোয়েমটার মধ্যে রয়েছে। ঠিক আছে? কিন্তু যখন আমরা ক্লোজার স্টাডি করব, তখন আমরা দেখব যে যে তার মধ্যে কিন্তু একটা কোহেরেন্স রয়েছে। হুম, ঠিক আছে? সেই কোহেরেন্সটাকে আমাদের বোঝার চেষ্টাটা করতে হবে। হুম, এবং এই পোয়েমটার মধ্যে আরেকটা যেটা বললাম, যে যেটা আমরা বললাম যে ডিসজয়েন্টেড নেচার একটা রয়েছে, এবং যেটাকে বলা হচ্ছে যে মানে দ্য কোয়ালিটি অফ জাম্পিনেস, মানে কেমন পোয়েমটা মনে হচ্ছে যেন এক জায়গা থেকে আরেক জায়গায়
হঠাৎ করে যে লাফিয়ে লাফিয়ে চলছে, কোনো কিছু খুব একটা সঠিকভাবে যে ব্যাখ্যা করা নেই। হ্যাঁ, এই জাম্পিনেসটা কিন্তু পোয়েমটার মধ্যে রয়েছে, মানে দিস ইজ ট্রানজিশন ফ্রম ওয়ান আইডিয়া টু অ্যানাদার, মানে এবং সেটা কিন্তু একটা খুব ক্লিয়ারলি যে এক্সপ্লেইনড নয় আর কি। ঠিক আছে, এবং সেই কারণেই পোয়েমটাকে বলা হচ্ছে কি যে এটা একটা ড্রিম পোয়েম। ঠিক আছে, ড্রিমের মধ্যে যেমন হয় যে এই বিভিন্ন ইমেজেস গুলো পরপর আসতে থাকে, মানে যেটা একটার সঙ্গে আরেকটা খুব একটা কানেকশন থাকে না। ঠিক আছে, তা এখানে যেই ওই যেটা বললাম যে পার্কাসের যে পিলগ্রিমেজ, এই পোয়েমটাতে কি হচ্ছে যে কুবলা খা এই যে আহ, যে নামটা এটা করলি কোথা থেকে পেলেন, এই যে পার্কাসের যে পিলগ্রিমেজ এই বইটাতে কুবলা খা মানে একজন এশিয়ান যে কিং, তার যে একটি প্যালেসের একটা ডেসক্রিপশন রয়েছে, এবং সেটা তার মাথায় ঘুরছিল, এবং তখন তিনি পোয়েমটা পড়েন আর সরি লেখাটা পড়েন, তখন কি হয় যে ড্রিমের মধ্যে ঠিক সেই ধরনের একটি প্যালেসকে তিনি দেখেন আর কি, এবং সেটার একটি অসাধারণ একটা ডিসক্রিপশন এখানে রয়েছে। তো যাই হোক, আমরা পোয়েমটাতে আসছি। পোয়েমটা পড়তে পড়তে আমরা যে যে জায়গাগুলো প্রয়োজনীয় জায়গাগুলো আমরা ডিসকাস করব। তো শুরুতে কোলরিজ কি বলছেন, ইন জানাডু ডিড কুবলা খা আ স্টেটলি প্লেজার ডোম ডিক্রি। ইন জানাডু, তো জানাডুটা কি, এটা হচ্ছে ক্যাপিটাল সিটি অফ কুবলা খা। ঠিক আছে, ক্যাপিটাল সিটি অফ কুবলা খা, জানাডু। ঠিক আছে, ইন জানাডু ডিড কুবলা খা, এই কুবলা খা তাহলে কে? কুবলা খা অ্যাকচুয়ালি বলা হয় যে এটা হচ্ছে দ্য ফেমাস মঙ্গল এম্পারার অফ চায়না, মঙ্গল এম্পারার অফ চায়না ইন দ্য 13th সেঞ্চুরি। ঠিক আছে, 13th সেঞ্চুরি। মার্কো পোলো, এটা বলা হয় মার্কো পোলো যে তিনি এই কুবলা খার যে প্যালেসে তার যে কোর্টে তিনি ভিজিট করেছিলেন, এবং তার একটা যে গ্লোয়িং অ্যাকাউন্ট রয়েছে সেটা পাওয়া যায় আর কি। কোল্ডিজ সেটা পড়েছিলেন কিনা সেটা জানা নেই, তবে পার্কাসেসের যে পিলগ্রিমেজ, হ্যাঁ, যেটা which was written by Samuel Parkas. So this book also contains an account of Kubla Khan and his magnificent court. ঠিক আছে, তাহলে সেই যে তার যে ম্যাগনিফিসেন্ট কোর্ট সেটা ডেসক্রিপশনটা তিনি পড়েছিলেন ওই বইতে। and he dozed off when he came upon the line, সেখানে ওই বইতে এরকম একটি লাইন আছে, here the Kubla Khan commanded a place to be built and a stately garden thereunto. তার মানে ওখানে তিনি পড়ছেন যে এরকম একটি লাইন এখানে রয়েছে যে কুবলা খা যে তিনি এরকম একটি একটা প্যালেস তিনি বানাতে চাইছেন, এবং যেটার সঙ্গে কি থাকবে, একটা মানে একটা অসাধারণ একটি গার্ডেন তার সঙ্গে জুড়ে থাকবে। and thus 10 miles of fertile ground were enclosed with a wall, এবং সেটা 10 miles fertile ground জুড়ে থাকবে, and it will be enclosed with a wall. ঠিক আছে, প্রাচীর দিয়ে সেটা ঘেরা থাকবে, যার ফলে আমরা দেখছি যে ঠিক মানে সিমিলার কাইন্ড অফ লাইনস, দ্য পোয়েম বিগিনস উইথ দ্য সিমিলার কাইন্ড অফ লাইনস। ইন জানাডু ডিড কুবলা খা আ স্টেটলি প্লেজার ডোম ডিক্রি, তিনি ডিক্রি করছেন অর্থাৎ যে কমান্ড করছেন বা অর্ডার করছেন যে এরকম একটা প্লেজার ডোম ইজ টু বি বিল্ড। ঠিক আছে, প্লেজার ডোম অর্থাৎ প্লেজার হাউস, মানে হাউস ফর রিক্রিয়েশন, রাজাদের যেমন তার বিলাসিতার জন্য, তার বিনোদনের জন্য যেমন যে প্রাসাদ বানানো হয় আর কি, সেরকম একটা কিছু বানানো হয়, হ্যাঁ, স্টেটলি প্লেজার, গ্র্যান্ড প্লেজার হাউস। where Alp, the sacred river, ran through caverns measureless to man. তো সেখানে কি হচ্ছে, অ্যাল্প, অ্যাল্প বলতে তিনি একটি এখানে রিভারের কথা বলছেন, এবং এই নামটা অ্যাকচুয়ালি মানে এরকম কোনো রিভারের নাম নেই, মানে এটা হচ্ছে যে কোলরিজের নিজস্ব কয়েনেজ, তিনি নিজে তৈরি করছেন এই নামটা অ্যাল্প,
মিল্টনের লিসিডাসে অ্যালফিউস বলে একটা রিভারের নাম আছে, সেটার ইনফ্লুয়েন্স এখানে থাকতে পারে। সেই সেরকম একটি রিভারের কথা তিনি বলছেন, এখানে একটা স্যাক্রেড রিভার যেটা তিনি ইমাজিন করছেন, যেটার সঙ্গে আমরা মিল পেতে পারি যে রিভার নাইলের সঙ্গে, কারণ ওই রিভার নাইল ইট ওয়াজ অলসো কনসিডার্ড টু বি স্যাক্রেড রিভার বাই দ্য ইজিপশিয়ানস। তো যাই হোক, সেই ধারণাটা এখানে রয়েছে, যেহেতু একটা ওরিয়েন্টাল ভাবনা এখানে রয়েছে যে নদীকে যে ওয়ার্শিপ করা আর কি, সেই ভাবনাটা এখানে রয়েছে। যাই হোক, কি হচ্ছে যে where Alf the sacred river ran through caverns measureless to man, ran through caverns বলতে ওই ডিপ হলোস আর কি, মানে আর্থের মধ্যে, মানে ডিপ হলোস, তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই নদীটি, থ্রু ক্যাভার্নস মেজারলেস টু ম্যান। ঠিক আছে, তাহলে সেটা মানে অর্থাৎ মানে বলতে চাইছি যে এটা ইটস ভেরি ডিপ, which could be hardly measured, measureless to man। ঠিক আছে, through caverns measureless to man, down to a sunless sea, down to a sunless sea। সানলেস সি বলতে তিনি বলতে চাইছেন কি যে যে মানে যেই সিটা মানে এতটাই ডিপ যে সেখানে কি হয় যে সানরে পৌঁছায় না, তার যে বটমে সানরে পৌঁছায় না, সেই কারণে এটা তিনি কি বলছেন যে সানলেস সি, তার মানে একটা সোজা কথায় মানে ডিপ, যে গ্লুমি ওয়াটার্স অফ দ্য সি, এইভাবে বলা যেতে পারে। তাহলে সেই নদীটা যে স্যাক্রেড নদী অ্যাল, যেটা বয়ে যাচ্ছে, হোয়াট অ্যাল দ্য স্যাক্রেড রিভার র্যান থ্রু ক্যাভার্নস মেজারলেস টু ম্যান, ডাউন টু আ সানলেস সি। তাহলে এমন হ্যাঁ 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 হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি এই সানলেস সিটাকে কি পেরিফ্রেসিস বলা যায়? তার কারণ এখানে সি এর ডেপথটা বোঝানোর জন্য একটা রাউন্ড অ্যাবাউট ওয়েতে সানলেস শব্দটা ইউজ করা হয়েছে, তো এটাকে কি পেরিফ্রেসিস বলা যায়? পেরিফ্রেসিস কি? পেরিফ্রেসিস হচ্ছে যে ওই রাউন্ড অ্যাবাউট ওয়েতেই তো আমরা বলি, মানে যদি অনেকদিন দেখেছি খেয়াল নেই। হ্যাঁ, পেরিফ্রেসিস হচ্ছে যে রাউন্ড অ্যাবাউট ওয়েতে যে একটা কথাটা, সিম্পল জিনিসটা আমরা কিন্তু রাউন্ড অ্যাবাউট ওয়েতে বোঝাই। রাউন্ড অ্যাবাউট বলতে অ্যাকচুয়ালি বেশি শব্দ ব্যবহার করা, মানে যতটা প্রয়োজন তার থেকে বেশি শব্দ যদি আমি ইউজ করি তবেই সেটা পেরিফ্রেসিস। হ্যাঁ, কিন্তু এখানে এটা পেরিফ্রেসিস হচ্ছে না। পেরিফ্রেসিস হবে তখনই যখন আমি যখন প্রয়োজনের থেকে বেশি শব্দ যদি আমি ব্যবহার করি। হ্যাঁ, মানে যেটা এক কথায় বলা যায় সেটা যদি আমি বেশি শব্দ ইউজ করি তখনই সেটা পেরিফ্রেসিস হবে। কিন্তু এখানে তো তা হচ্ছে না। নবনীতা কি বলছিলেন? আমি বলছিলাম পেরিফ্রেসিস তো ধরো একটা এক্সাম্পল দিলে যেরকম বোঝা যায়, মানে আই অফ হেভেন যেমন সান, তো এটা মানে আমি সানই বলতে পারতাম কিন্তু ঘুরিয়ে একটা অন্য কিছু বললাম, কিন্তু এখানে তো সানলেস সি বলছে, এটা কি পেরিফ্রেসিস হবে? পেরিফ্রেসিস এই জায়গাটায় আমাদের একটু গন্ডগোল হয় যে পেরিফ্রেসিসকে আমরা সবসময় ভাবি যে রাউন্ড অ্যাবাউট ওয়েতে বলা বা ঘুরিয়ে বলা নয়। পেরিফ্রেসিস হচ্ছে যে ফর দ্য সেক অফ মানে এফেক্টিভনেস বা টু ক্রিয়েট ইমপ্রেশন আমরা কি করছি যে উই ইউজ মোর ওয়ার্ডস দ্যান নিডেড, যতটা প্রয়োজন তার থেকে বেশি শব্দ বলছি। হ্যাঁ, ঘুরিয়ে বলা নয়, কিন্তু ঘুরিয়ে বলাটা অন্য জিনিস। আমি রাউন্ড অ্যাবাউট ওয়েতে যদি বলি সেটা 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 আইরনি হতে পারে, সেটা সার্কাজম হতে পারে, সেটা অন্য কিছু। হ্যাঁ, কিন্তু পেরিফ্রেসিস হচ্ছে যে আমি যেটা একটা শব্দে বলতে পারতাম সেটা দুটো তিনটে চারটে শব্দে বলছি, তখনই সেটা পেরিফ্রেসিস হবে। বা যেটাকে বলা যায় সার্কামলোকুশন। সার্কামলোকুশনটার ক্ষেত্রে মানে যদি আমরা এটাকে মানে সিনোনিমাস ওয়েতে ইউজ করি, কিন্তু এগুলো আবার একটু ডিফারেন্স আছে। যাই হোক, তা পেরিফ্রেসিস বলতে ওইটাই, এটা পেরিফ্রেসিস আমরা বলবো না। সানলেস বলতে এখানে তিনি প্রোফাউন্ড বা ডিপ বলতে চাইছেন। ডিপ সি বলতে পারতেন, সেটা না বলে তিনি সানলেস বলছেন। হ্যাঁ, এবার সানলেস কথাটার মধ্যে কি আছে সেটা মানে একটা ডিফারেন্ট ভাবনা রয়েছে, যেটা এর মধ্যে কোনো অলংকার বলতে সেই অর্থে কি হতে পারে হয়তো কিছু রয়েছে, কিন্তু পেরিফ্রেসিস সেটা নয়। হ্যাঁ, আচ্ছা,
তাহলে কি হলো, through caverns measureless to man down to a sunless sea। তাহলে তিনি কল্পনা করছেন যে এমন একটি প্রেসার ড্রোম যেটা which is to be built, সেটা কেমন হবে, যেটা এটা অ্যাল্প বা এই স্যাক্রেড রিভার দিয়ে ঘেরা থাকবে, এবং সেই নদীটা কোথায় গিয়ে পড়বে, যেটা হচ্ছে যে একটা ডিপ সিতে গিয়ে মিশবে। মানে এখানে যা কিছু কল্পনা করা হচ্ছে, যা কিছু ভাবা হচ্ছে, সবকিছু হচ্ছে যে মানে এক্সট্রা অর্ডিনারি কাইন্ড অফ থিং, যেটা আমাদের খুব একটা সাধারণ ভাবনার মতন নয়। যার ফলে এই পোয়েমটাকে আমরা যখন পড়বো তখন সেই ধরনের একটি মুড নিয়ে না পড়লে কিন্তু পোয়েমটাকে বোঝা যাবে না যে ঠিক কি বলতে চাইছে। অনেক ক্ষেত্রে খুব অ্যাবসার্ড মনে হতে পারে। সো টুয়াইস 5 miles of fertile ground, টুয়াইস 5 miles এটা বলা যেতে পারে যে এটা পেরিফ্রেজ। টুয়াইস 5 miles বলতে 10 miles। বুঝা গেল? টুয়াইস 5 miles। হ্যালো, হ্যাঁ কথা হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে? বুঝতে আচ্ছা, পেরেছি হ্যাঁ। বুঝতে পেরেছি। The হ্যাঁ twice শুনতে 5 পাচ্ছি। miles of fertile ground with walls and towers were girdled round। তো এখানে পুরো ওই প্লেজার ডোমটার ডেসক্রিপশনটা দেওয়া হচ্ছে যে সেটা কেমন হবে। তা সেটা 10 miles হবে of fertile ground with walls and towers were girdled round। এটা তো বোঝাই যাচ্ছে যেখানে ওয়ালস এন্ড টাওয়ার্স থাকবে, যেটা দিয়ে এটা ঘেরা থাকবে। and there were gardens bright with sinuous rills, এবং গার্ডেন্স থাকবে, সেই গার্ডেন্স গুলো কি হবে, ব্রাইট উইথ সিনিউয়াস রিলস। রিলস বলতে আর কি যে ছোট ছোট যে নদী আর কি, সেগুলোকে রিলস বলা হয়। সো ইট উইল বি যে ফেন্সড উইথ সিনিউয়াস রিলস, মানে ইট উইল বি ট্রাভার্সড বাই যে স্ট্রিমিউলেটস, ছোট ছোট নদী যেগুলো মানে জিগজ্যাগ ওয়েতে ওই বাগানটিকে ঘিরে থাকবে আর কি। ঠিক আছে, সেই মানে যেটাকে বলা যায় সিনিউয়াস বা ওয়াইন্ডিং, হ্যাঁ, ওয়াইন্ডিং রিলস। ঠিক আছে, হ্যাঁ, where blossomed many an incense bearing tree, ইনসেন্স বেয়ারিং ট্রি, সুগন্ধি গাছ থাকবে সেখানে। and here were forest ancient as hills, এবং সেই ফরেস্ট গুলো কি হবে, ancient as hills, পাহাড় যেমন বৃদ্ধ সেরকম বা পুরানো প্রাচীন সেরকম হবে সেই ফরেস্ট। মানে গাছগুলো যত পুরনো হয় ততই সেটা কি হয় যে তত সেটা সুন্দর বা সেটা তত বেশি ঘন বা ছায়াচ্ছন্ন হয় আর কি, সে কারণে ওইভাবে কল্পনা করা হচ্ছে। এনফোল্ডিং সানি স্পটস অফ গ্রিনারি, সানি স্পটস অফ গ্রিনারি। ঠিক আছে, তাহলে ইনসেন্স বিয়ারিং ট্রি থাকবে, নানান ধরনের যে অ্যারোমেটিক প্লান্টস থাকবে, এবং সেখানে কি হবে যে ফরেস্ট গুলো অ্যানসিয়েন্ট অ্যাজ হিলস হবে। ঠিক আছে, হলো। আর কি সানি স্পটস অফ গ্রিনারি থাকবে, যে প্লেসেস মানে যেটা হচ্ছে যে বেথড ইন সানলাইট, মানে সানলাইটকে এখানে ভীষণ রকম গুরুত্ব দেওয়া হচ্ছে, সানলাইট অ্যান্ড গ্রিনারি। তাহলে সেখানে কি থাকবে, যে গ্রিন গ্রাস which covers the whole যে the place, the whole garden। ঠিক আছে, but oh that deep romantic chasm which slanted down the green hill athwart a sudden cover, a savage place as holy and enchanted as ever beneath a waning moon was haunted by woman wailing for her demon lover। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে বাট ও দ্যাট ডিপ রোমান্টিক chasm, বাট ও, তাহলে এখানে এই যে এই এক্সপ্রেশনটার মধ্যে দিয়ে পোয়েট আবার সেই যে সেই অসাধারণ যে জায়গাটি, তার যে এক্সপিরিয়েন্সের কথা তিনি বলছেন, হ্যাঁ, যেটা এতটাই যে এক্সট্রাঅর্ডিনারি বিউটিফুল যে সেটাকে ডেসক্রাইব করা যায় না। বুঝা গেল, টু ম্যাগনিফিসেন্ট টু বি ডেসক্রাইব। ঠিক আছে, রোমান্টিক চ্যাজম বলছেন, হ্যাঁ, রোমান্টিক বলতে এখানেও তাই ওই মানে স্ট্রেঞ্জলি বিউটিফুল, চ্যাজম সেই ডিপ হলো যেটার কথা ওই আগের স্ট্যান্ডাতে রয়েছে, সেটার কথাই বলছে, যেটা কি হচ্ছে যে স্ল্যান্টেড ডাউন দ্য গ্রিন হিল। ঠিক আছে, যেটা স্লোপ ডাউন করে যাচ্ছে দ্য গ্রিন হিলের মধ্যে দিয়ে, হ্যাঁ। ঠিক আছে,
slanted down the green hill athwart a southern cover. athwart বলতে across আর কি, athwart a southern cover, a savage place, as holy and enchanted. ঠিক আছে, স্যাভেজ প্লেস, এখানেও মানে স্যাভেজ কথাটা তিনি বলছেন যে এখানে আমরা দেখছি যে সবকিছুই মধ্যে একটা মিডিয়েভাল একটা যে যে অ্যাট্রাকশন রয়েছে, অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য মিডিয়েভাল, যেখানে আমরা দেখব যে সবকিছুই ভীষণ প্রাচীন, সবকিছুই ভীষণ গম্ভীর, সবকিছুই খুব গ্রিন, এই যে ব্যাপারটা রয়েছে এর মধ্যে কি হচ্ছে যে একটা মিডিয়েভালিজম রয়েছে, কারণ পোয়েমটাও কিন্তু সেই ধরনের একটা সেটিং এর মধ্যেই রয়েছে, কুবলা খাও সেই যুগের আর কি, যেহেতু সময়ের আর কি, এবং সবকিছুই স্যাভেজ, যা কিছু স্যাভেজ, যে কোনো কিছু যেটা অ্যানসিয়েন্ট, যেটা ওয়াইল্ড, সেগুলোর প্রতি যে অ্যাট্রাকশন, এটা একটা রোমান্টিক অ্যাট্রাকশন, সেটাও এখানেও রয়েছে। ঠিক আছে, তাহলে স্যাভেজ প্লেস, এবং স্যাভেজ প্লেস কেন, যেটা হচ্ছে যে which is completely যে রিমোট ফ্রম যে the civilized world, কারণ আমরা জানি যে রোমান্টিক যে ভাবনার সঙ্গে যে সিভিলাইজেশনের একটা সবসময় কন্ট্রাডিকশন রয়েছে, এবং সেই জন্য নেচারের দিকে তারা বেশি ঝোঁকে। দেখো যেটা ওয়াইল্ড, যেটা স্যাভেজ, সেটা তাদের কাছে বেশি মানে তাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে। স্যাভেজ প্লেস অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টেড অ্যাজ এভার বিনিথ আ ওয়েনিং মুন। ঠিক আছে, যার ফলে মনে হচ্ছে যে অ্যাজ ইফ দ্য হোল প্লেস ইজ আন্ডার আ ম্যাজিক স্পেল। ঠিক আছে, তাহলে সেই মানে থিম অফ ম্যাজিক, সেটাও কিন্তু একটা মিডিয়েভাল থিম, সেটাও এখানে রয়েছে। ঠিক আছে, বিনিথ অ্যাজ বিনিথ আ ওয়েনিং মুন, ওয়েনিং মুন দ্যাট ইজ আ ডিক্লাইনিং মুন, যে চাঁদটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, এরকম একটা ভাবনা আর কি। এবং ওয়েনিং মুনের এই যে ভাবনাটার মধ্যে কিন্তু আমরা দেখব একটা এরি ফিলিং তৈরি করছে। কোলরিজের মধ্যে আমরা যেটা জানি যে কোলরিজ যে তিনি কিভাবে সবকিছুকে মানে সুপারন্যাচারালাইজ করে দেন আর কি। মানে কোলরিজের যে সুপারন্যাচারাল, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কোলরিজ যা কিছু ডিসক্রাইব করেন তার মধ্যে কোনো কিছুই কিন্তু যে সেটা অ্যাপারেন্টলি যে সেটা যে গোস্টলি ভীষণ রকম ভাবে খুব বিজার এরকম কিছু তা কিন্তু নয়। যা কিছু তিনি ডিসক্রাইব করেন সেটা খুব ন্যাচারাল, কিন্তু এই ন্যাচারাল যে অবজেক্টস গুলোকে যখন তিনি ডিসক্রাইব করেন বা ন্যারেট করেন, তখন কি হয় যে তার মধ্যে একটা যে এরিনেস, একটা স্ট্রেঞ্জনেস তৈরি করে। মানে যা কিছু তিনি বলছেন সবকিছুই কিন্তু অ্যাপারেন্টলি কমপ্লিটলি নর্মাল, যা কিছু বলছে, কিন্তু তা সত্ত্বেও যখন আমরা পড়ছি তখন তার মধ্যে একটা কিন্তু এরিনেস, একটা স্ট্রেঞ্জনেস, একটা সুপারন্যাচারাল একটা মুড কিন্তু ওটা ক্রিয়েট করে, বুঝলেন? তাহলে যে ওয়েনিং মুন এর মধ্যে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে। So waning moon was haunted by woman wailing for her demon lover. The wailing moon, that is a woman, তার একটা মানে একটা আলাদা এখানে একটা মানে একটা পিকচারাইজেশন রয়েছে, যেটা কি যে ওম্যান ওয়াজ মোর্নিং, এবং সে কেন মোর্ন করছে এটা কিন্তু এখানে কিছু বলা নেই, যার ফলে এখানে সেই স্ট্রেঞ্জনেসটা তৈরি হচ্ছে আর কি। এই ওয়েনিং মুন ওয়াজ হন্টেড, এবং হন্টেড কথাটা এখানে বলা হচ্ছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্টেড বাই গোস্টস, haunted by woman wailing for her demon lover, হ্যাঁ, wailing for her demon lover। তারপরে যে ডেমন লাভারের কথাটা বলা হচ্ছে, যে ডেমন উইথ হুম দ্য ওম্যান হ্যাড ফলেন ইন লাভ, এবং এখানে ডেমন বলতে বলা হচ্ছে যে মেবি ইট রেফার্স টু সাম আনআর্থলি বিং, হ্যাঁ, যে কোনো সুপার ন্যাচারাল বিং, যে তার প্রেমিক আর কি, সেই অর্থে। সেদিক থেকে আমরা দেখছি একটা সুপার ন্যাচারাল কিন্তু এলিমেন্ট এখানে কিন্তু the poet is building up a kind of supernatural element এখানে। As ever beneath a waning moon was haunted by woman wailing for her demon love। আচ্ছা, ঠিক আছে, আজকে এইটুকুই থাক। হ্যাঁ, আমার আসলে ল্যাপটপে চার্জ নেই, এই মানে আজকে লোডশেডিং। কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে বলতে পারো।